জিতেছেন? এত সুন্দর একটা বেল্ট। আচ্ছা, এটা হচ্ছে আমি এএফ বক্সিং প্রমোশনের হয়ে আমি এএফ বক্সিং এর প্রমোশনের হয়ে ফেব্রুয়ারির ২৭ তারিখ এক্সটেনশন চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলেছি। তো ওইটার চ্যাম্পিয়ন হয়েছি। তো এইটার আমার জন্য আসলে অনেক সম্মানের এবং আমার আ আমার জীবনের অনেক বড় একটা অর্জন। তো আমি মনে করি যে এটার আসলে বক্সিং খেলাটা প্রতিটা মানুষের আসলে বক্সিং বা সেলফ ডিফেন্স টাইপের খেলার মধ্যে ইনভলভমেন্ট থাকা উচিত। কারণ সেলফ ডিফেন্সের সাথে কানেক্টেড থাকলে আপনি নিজেকে, আপনার আ আ পরিবারকে এবং আপনার সমাজ ব্যবস্থাকেও প্রোটেকশন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে বক্সিং একটা খুব জনপ্রিয় খেলা। আর আমাদের দেশে এএফ বক্সিং প্রমোশন যে ক্লাব, এটা বেশ আ ইয়াংদেরকে ভালো সুযোগ দিচ্ছে, ফেসিলিটিস দিচ্ছে। তো আমি আমার ইচ্ছা হচ্ছে যে আ আজকে বাংলাদেশের হয়ে এক্সটেনশন চ্যাম্পিয়ন হলাম। আ বেশ কিছু ক্লাব আমাকে আ নক দিচ্ছে এবং তারা চাচ্ছে যে আমি ইন্টারন্যাশনাল লেভেলের হয়ে খেলি। তো এটা আসলে এখন সময় বলে দিবে যে আসলে আমার ইচ্ছাটা কি? আমার কাছে একটা প্রশ্ন আছে যে আপনি কি বাইরের দেশে খেলতে চান? বাইরে কোন দেশের সাথে খেলতে চান? এই যে আপনি একটা নতুন এক্সপেরিয়েন্স তৈরি করলেন, যেটা বাংলাদেশে আর অন্য কোনো করে নাই। এই খেলাতে যাচ্ছে না। অনেকেই যাচ্ছে অন্য খেলা মুভ করছে, ক্রিকেটে যাচ্ছে, ফুটবলে যাচ্ছে। অনেকেই বিভিন্ন খেলায় মুভ করছে। আপনি কেন এই খেলাটাই বেছে নিলেন? খুবই সুন্দর প্রশ্ন করছেন। আসলে বক্সিং খেলাটা তো আসলে আমরা যদি হিসাব করি ক্রিকেট, ফুটবল বা যেকোনো খেলা কিন্তু বেশ লম্বা সময়ের জন্য খেলতে হয় বা মাঠে থাকতে হয়। তো বক্সিং খেলাটা হচ্ছে যে আ খুব কম সময়ের মধ্যে ধরেন ৪ রাউন্ড, ৫ রাউন্ড, ৬ রাউন্ড, ৭ রাউন্ড, ৮ রাউন্ড, ১০ রাউন্ডও হয়। তো একেকটা রাউন্ডে ৩ মিনিট করে খেলা হইলে বা যদি একটু টাইম ক্যালকুলেশনলি বাড়ে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেক এগ্রেসিভ একটা খেলা দেখতে পাই এবং খুব উত্তেজনাপূর্ণ। তো এইটা একটা অনেক বড় রিজন। আরেকটা জিনিস হচ্ছে বক্সিং একটা ডিসিপ্লিন গেম। বক্সিং খেলার মাধ্যমে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কোনো বাজে মানে ক্যারেক্টারিজম থাকে লাইক আপনি স্মোক করেন বা আপনি অ্যালকোহল খান বা কোনো নেশা করেন, সেটা থেকেও বের হওয়ার সুযোগ হচ্ছে এই বক্সিং গেমের সাথে ইনভলভমেন্ট হওয়া। কারণ বক্সিং আপনাকে আ জীবন যুদ্ধের একজন নতুন যোদ্ধা হিসেবে তৈরি করবে। তো এটা খুবই ইম্পোর্টেন্ট আমাদের জন্য এবং আমি যেটা আপনি আমাকে ১ম এ বললেন যে, আমি আসলে বাইরে খেলতে যেতে চাই কিনা? আমি প্রপোজাল পেয়েছি। বেশ কয়েকটা ক্লাব থেকে আমাকে প্রপোজাল দিছে যে, আ ইন্টারন্যাশনালি তারা আমাকে নিয়ে কাজ করতে চায়। তো এটা যদি আসলে সবকিছু মিলে বা ম্যাচিং হয় তাহলে আমি ইন্টারন্যাশনাল ভাবে আমি বক্সিং এর সাথে এবং আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য যদি আমাকে সর্বোচ্চ জায়গায় যেতে হয়, আমি প্রস্তুত। শুধু আ আমার এইম বা আমার লক্ষ্যটা শুধু বক্সিং এর সাথে কানেক্টেড না, সকল স্পোর্টস এর সাথে আমি কানেক্টেড এবং কানেক্টেড থাকতে চাই। কারণ একমাত্র খেলাই হচ্ছে মানুষের মন এবং তার মানসিকতাকে নতুনভাবে পরিবর্তন করে নতুন একজন মানুষ হিসেবে তৈরি করতে পারে। এই যে আপনার যখন আপনি খেলতে গিয়েছেন, যখন আপনার বক্সিং খেলতে গিয়েছেন, তখন দেখি অসংখ্য মানুষের মিডিয়া থেকে শুরু করে, তারপর আপনার যারা সহকর্মী আছে, কাজ করছে সরি। যারা অনেক অসংখ্য মিডিয়ার লোকজন ছিল, তার ভিতরে আপনার সহকর্মীরা ছিল, অনেকেই ছিল। এই যে যখন আপনার খেলছেন, খেলার পরে কি আপনার নার্ভাস ফিল হয়েছে যে অনেকেই তো নার্ভাস যে ক্যামেরার সামনে এতগুলা ক্যামেরা, এত সহকর্মীরা, মেয়ে আছে, অনেকেই আছে। আমার নার্ভাস ফিল কি কোনো সময় হয়েছে আপনার? আ খুবই সুন্দর কথা বলছেন। আসলে আমি কখনো কোনো কিছুতে নার্ভাস ফিল করি না। বিকজ আমি মনে করি যে একজন মানুষের স্নায়ু শক্তি যদি খুব শক্তিশালী থাকে এবং তার ইন্দ্রিয় গ্রন্থিগুলো যদি খুব পরিপূর্ণ ব্যালেন্স থাকে, তাহলে আসলে সে কোনো কিছুতেই নার্ভাস হয় না। যেমন আমার কোনো কিছুতেই নার্ভাসনেস নাই। আমি খেলাকে ভালোবাসি। খেলার আগেও আমার ভিতর নার্ভাসনেস ছিল না। ক্যামেরা দেখেও আমি কখনো নার্ভাসনেস হই না। নার্ভাসনেস হওয়ার তো কিছু নাই। আমি যা আমি তাই। আমি শুধু আমার নিজেকে এক্সপ্লেইন করতে চাই। আমি শুধু আমার নিজের প্রতিভাকে দেখাইতে চাই যে আমি এই জিনিসগুলো পারি এবং আমি যদি পারি তাহলে আমার অনুসারীরা বা আমার ফ্যান ফলোয়াররা কেন পারবে না? আমি আসলে এই নীতিতেই চলি। এজন্য আমি আসলে কখনো কোনো কিছু নিয়ে টেনশনও করি না, ভয়ও পাই না। এই যে আপনি যখন এইখানে মুভ করলেন, মুভ করে আপনার কয়টা অফার কোন দেশ থেকে অফারটা পেয়েছেন? আচ্ছা। আ দেশ থেকে তো আসলে না, ব্যাপার হচ্ছে আমাদের বেশ কিছু ক্লাব আমাদের এএফ বক্সিং এর থেকেও আমাদের আসাদ সাহেব আমাকে প্রপোজাল দিছে। সে আমাকে নিয়ে বড়ভাবে চিন্তা করতেছে, কাজ করতে চায়
এছাড়াও আরও কিছু ক্লাবের সাথেও আমার কথা হচ্ছে। এখনও আমি আসলে কোনো জায়গার মধ্যে কন্ট্রাক্ট সাইন করি নাই, বিকজ আমাকেও একটু ভাবতে হবে, কারণ আমার এইজ এই সামনের বছর আমি 40-তে পা দিচ্ছি। তো এইজ একটা, অনেকে বলে এইজ একটা ম্যাটার, আমি আসলে এইজ ম্যাটারটা ফিল করি না, কিন্তু আসলে আমার অনেক ধরনের প্রফেশনের সাথে আসলে আমি সম্পৃক্ত। তো এটার জন্য আমাকে টাইম ম্যানেজ করতে হয়। বক্সিং ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য তো আসলে আমি বললাম আর হয়ে গেল তা তো না, 2 বছর প্র্যাকটিস করতে হয়, পারফরমেন্স করতে হয়, রেকর্ডগুলোকে বড় করতে হয়, আমার জয়কে সুনিশ্চিত করতে হয়, অনেক প্রসিডিউর আছে। আমি এই জন্য 1-1.5 মাসের একটা ব্রেক নিছি। তো 1-1.5 মাসের মধ্যে আমি আমার ডিসিশনটাকে মোটামুটিভাবে কনফারেন্স করব। তারপর যদি কোনো বড় স্পন্সরশিপ আমার সাথে ইনভলভমেন্ট হয় এবং আমাকে এই ব্যাকআপটা দেয় যে আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য যে ব্যাকআপ প্রয়োজন, সেই ব্যাকআপটা যদি আমাকে দেয়, তাহলে আমি অবশ্যই অনেক বড়ভাবে দেশকে রিপ্রেজেন্ট করার মানসিকতা নিয়ে আমি মানে আগাতে পারবো ইনশাল্লাহ। আপনার কাছে আমরা আরেকটা কথা জানবো যে এই যে আপনার আরেকটা এই যে আপনি যে খেলছেন বক্সিং খেলাটা যে খেলছেন, এইটার ভিতর থেকে কি শিখতে পারবে যারা মেয়ে আছে, যারা এটা কি শারীরিক কোনো প্রবলেমের কারণে জন্য রাস্তায় অ্যাটাক করেছে, সেই কাজটা কাজে দিবে এটা আপনি যে এটা বলেছেন? জি, অবশ্যই। বক্সিং খেলাটা হচ্ছে আপনি ন্যানো সেকেন্ডের মধ্যে বা ১ সেকেন্ডের মধ্যেও আপনি ২ জন মানুষকে ফেলে দেওয়ার মতো ক্যাপাসিটি থাকবে যদি আপনার হাতের পাঞ্চে ওই পাওয়ার থাকে। আর হাতের পাঞ্চে পাওয়ার আনাটা আসলে কোনো ব্যাপার না। কারণ আপনি যখন স্যান্ডব্যাগের মধ্যে পাঞ্চ করতে থাকবেন, জ্যাব, রাইট, হুক, আপারকাট, এই ধরনের পাঞ্চের মাধ্যমে আপনার ৫ টা ফিঙ্গার প্রচুর স্ট্রং হবে এবং এই স্ট্রংটা এরকমভাবে বিল্ড আপ হবে, এই আঙ্গুলগুলো দিয়ে আপনি যেকোনো শত্রুকে পরাজিত করতে পারবেন। এবং বক্সিং হচ্ছে টোটালি হচ্ছে হাতের ব্যালেন্সের উপর। মানে পা দিয়ে তো আপনার বডিকে মুভমেন্ট করবেন, ফুটওয়ার্ক করবেন, কিন্তু হাত দিয়ে হচ্ছে আপনি শত্রুকে অ্যাটাক করবেন। তো একজন ছিনতাইকারী বা একজন ক্রিমিনাল যখন আপনাকে অ্যাটাক করবে, আপনি খুব দ্রুত আপনার হাতের কৌশলের মাধ্যমে বা বক্সিং শিখার কারণে আপনি যেকোনো জায়গা থেকে নিজেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করতে পারবেন। অনেকেরও তো একটা আইকন থাকে, অনেকেরও তো একটা ফলো থাকে যে আমি বাংলাদেশের এই নায়ককে ফলো করি, আমি এই কাজে ফলো করি। আপনি কাকে ফলো করেন বাংলাদেশে? আচ্ছা। আ যদি আসলে নায়কের ব্যাপারে বলা হয়, তাহলে তো আসলে এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার। কারণ এখন নতুন সব নায়কই খুব ভালো করতেছে। তবে অলওয়েজ আমি বলব সাকিব ভাই আমার কাছে খুব বেস্ট একজন অ্যাক্টর। বিকজ সাকিব ভাইয়ের আমি এই লাইনটা পড়ে যাচ্ছি। আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনার যে কাজে এইখানে কিন্তু আরেকজন আছে যে আপনার গুরু আপনার স্যার যা মানেন রুবেল ভাইকে কেমন লাগে আপনার এই বক্সিং এর সাথে? উনিও আছে। উনি কেমন? মানুষ হিসেবে রুবেল ভাই কেমন? আচ্ছা, আচ্ছা। আ রুবেল ভাই তো আসলে যখন 90s এ ছিলাম আমি। আপনার বাংলাদেশে অসংখ্য পরিমাণ ছাত্র আছে যে আপনার বক্সিং এর অসংখ্য পরিমাণ ছাত্র আছে। রুবেল ভাই আসলে একজন গ্রেট পারসন। যখন ৯০-৯২ র দিকে রুবেল ভাইয়ের মুভিগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশে আসতো, তখন আমি অনেক ছোট ৩-৪ এ পড়ি এরকম। এইজ 95 এ আমার এখনো মনে আছে যখন রুবেল ভাই তখন পুরো স্টার। তো ওই সময় রুবেল ভাইয়ের মুভি দেখার পর আমার নিজেরই শরীরে জোশ উঠে যেত। আমিও দেখা যেত যে রুবেল ভাইয়ের মতো ফাইট করার চেষ্টা করতাম। তো উনি তো একজন আইকন। অ্যাকশন হিরো হিসেবে উনি আসলে একজন আইকন। তো ওই জেনারেশনের সাথে যদি আমি এখন জেনারেশনে মিলাই, সত্যি কথা বলতে রুবেল ভাইয়ের মতো অ্যাকশন আসলে আ কেউই বাংলাদেশে কোনো নায়কই এখন পর্যন্ত ওরকমভাবে করতে পারে নাই। বিকজ উনি তো আসলে মানে এই মার্শাল আর্টের উপরে স্কিলড একজন পারসন এবং উনি এটাকেই ধ্যানে জ্ঞানে নিজেকে ওইভাবে এটাকে রপ্ত করছে এবং উনি ক্যারাটে এবং কুংফু টাইপের যে অ্যাকশনগুলা, এগুলো করে আমাদের দেশের অ্যাকশনকে একটা অন্য জায়গায় সে নিয়ে গেছে। তো এটা তো আমার স্পোর্টসটা হচ্ছে বক্সিং। অলমোস্ট কাছাকাছি, কিন্তু আবার কাছাকাছিও না। কারণ বক্সিং হচ্ছে এক ধরনের গেম, ক্যারাটে হচ্ছে আরেক ধরনের। তো আ রুবেল ভাইকে আমার অলওয়েজ ভালো লাগে এবং রুবেল ভাইয়ের প্রতি আমার অ্যাপ্রিশিয়েট থাকবে যে রুবেল ভাই যাতে যতদিন বেঁচে থাকে আমাদের যত ইয়াং জেনারেশনকে আছে যাদেরকে সে মোটিভেট করতেছে, এই মোটিভেশনটা যাতে রুবেল ভাই কন্টিনিউয়াসলি করে যায়। কারণ যাকে দেখে আমরা বড় হইছি, সেই রুবেল ভাই যদি আমাদের পাশে এসে ইয়াং জেনারেশনকে শিখায়, আমি দেখছি অনেকগুলো চ্যানেলে সে শিখাচ্ছে, সে ট্রেনিং করাচ্ছে। এটা অনেক ভালো একটা জিনিস। কারণ বাইরের দেশেও তো এটাই হচ্ছে যে যারা স্কিলড না তাদেরকে স্কিল করতেছে সিনিয়ররা। তো আমার কাছে আমার আমার রুবেল ভাইয়ের কাছে এই প্রত্যাশা থাকবে যাতে সবসময় এই অ্যাকশন ডিপার্টমেন্টটা
যাতে সে সবসময় এভাবে ভালোবেসে যায়, কারণ দেখা গেছে যে তার ভালোবাসার জন্যই নতুন জেনারেশনের মানুষদের আগ্রহটা তৈরি হবে। আমরা আরেকটা জিনিস জানবো যে উনি যে গুরু রুবেল ভাই কিন্তু সোহেল ভাইয়ের সামনে, সোহেল চৌধুরীর সামনে কিন্তু কোনো সময় উনি বসে না। সেই জিনিসটা আমরা সবাই কিন্তু আপনি মিডিয়াতে সাথে অ্যাক্টিভ আছেন, আমরাও আছি, সবাই কিন্তু জানি কম বেশি উনি কিন্তু উনার সামনে বসে না। উনি কিন্তু গুরু, উনি রুবেল ভাইয়ের কিন্তু বড় ভাই, ওনার সামনে কিন্তু সময় বসে না, চেয়ারে বসে না। সেই জিনিসটা, এই যে এত রেসপেক্ট, এটা কি হিসাবে আপনি দেখবেন? আচ্ছা, এটা তো আসলে তার বলা যায় যে তার মনের যে পবিত্রতা বা তার যে আহ, তার ভাইয়ের প্রতি বা প্রতিভার প্রতি যে সম্মান জানানোর যেই তার ধ্যান জ্ঞান, যে মানসিকতায় সে আহ, মানে বড়দেরকে রেসপেক্ট করে বা ভ্যালু দেয়, এটাই তো আমাদের কাছে শিক্ষা। এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই এটা উচিত যে তার যে গুরু বা তার যে আইডল বা তার যে ইন্সপায়ারেশন, তার প্রতি এরকমভাবে সচেষ্ট বা মনোযোগী হয়ে তার কাজগুলোকে ফলো করে সেই সম্মানটা দিয়ে রাখা। কারণ সে যখন সম্মানের মধ্যে তার আইডলকে রাখবে, তখন তাকেও সেই সম্মান দিয়েই আরেকজন মানুষ তাকেও সেই সম্মানটা দিবে। এভাবেই তো হচ্ছে। এই জন্যই তো রুবেল ভাই সেই ছোটবেলা থেকে আমরা দেখে আসলাম, এখন বড় হয়েছে, এখন আমরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, এখনও রুবেল ভাইয়ের ওই দাপট বা ওই যে একটা পপুলারিটি, ওই যে একটা স্কিল্ড পারফরমেন্স, এটা এখনও সে ধরে রাখছে এবং সে কিন্তু এখনও ফিট। সে কিন্তু এখনও কিক পাঞ্চ সব কিছু খুব এই এজে এসেও সে করতে পারে। মানে তাকে দেখলে বোঝা যায় যে এজ কোনো সাবজেক্ট না। তো এটাই তো আসলে আমাদের ইয়াংদের কাছে একটা ইন্সপায়ারেশন। আমি আরেকটা দেখছি, যারা এই প্রজন্মের যারা নায়ক, অনেকেই ইন্ডাস্ট্রিতে মুভ করছে, ভক্তরা যখন আসার পরে ছবি তুলতে চায়, দূর দূর করে খারাপ রাপ করে। কিন্তু আমাদের যে রুবেল ভাই, মানে একটা আইকন উনি, মানে উনি এরকম একটা ভক্ত গেলে, ওনার সাথে গেলে কিন্তু একদম টেনে নিয়ে এসে বলে যে ভাই, বাবা কেমন আছো তুমি, আসো একটা ছবি তুলি। এই যে একটা ভক্তদের একটা ভালোবাসা মানুষের উপর, ওনাদের কেউ খালি হাতে যায় ওনার কাছে, কেউ রিটার্ন দেয় না। সেই জিনিসটা কেমনভাবে আপনি দেখবেন? আসলে হচ্ছে কি, এটা তো একটা বলা যায় যে একটা আহ, একজন মানুষের মহৎ কিছু লক্ষণ থাকে বা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যের মধ্যে যখন আপনি এটা চিন্তা করবেন যে আমি প্রতিটা মানুষকে ভালোবাসতে চাই, প্রতিটা মানুষ আমার দ্বারা উপকৃত হোক, এটা একটা পজিটিভ সাইন। তো এইটা আল্লাহ তাআলা হয়তো রুবেল ভাইয়ের ভিতরে আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছে, যার কারণে দেখা যায় যে কোনো মানুষকে সে ছোট মনে করে না, প্রত্যেকটা মানুষকে সে বুকে আগলে নেয়। তো এই ধরনের মন মানসিকতার মানুষ তো আসলেই আহ, আহ, মানে সবার কাছেই গ্রহণযোগ্য হিসেবে থাকে এবং নিজেকে ওই জায়গাটার মধ্যে সে রাখতে পছন্দ করে। উনি কিন্তু আপনার ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আর উনার একটা নেশা আছে, সেটা আপনার কাছে আমি ফাঁস করছি। আ রুবেল ভাই, আমি জানি না, আপনি আমাকে অবশ্যই আপনি দেখবেন, আমাকে সরি। রুবেল ভাই কিন্তু ফোনের উপরে অনেক নেশা। রুবেল ভাইয়ের অনেক ফোন আছে। মিনিমাম ২০ টা না ৩০ টার মতো উনির ফোন। ফোনের জন্য একটা লোক আছে, হ্যাঁ? সেই বিষয়টা কেমনভাবে দেখবেন? সরি ভাই, আমি আপনাকে বলছি, আমাকে মাফ করে দিবেন। আমি ফাঁস করে দিচ্ছি। আসলে মানুষের ফোনের নেশা বা অনেকের গাড়ির নেশা, বাইকের নেশা, এটা তো আসলে একদম পার্সোনাল ম্যাটার। এটা আসলে দেখার কিছু নাই। আমি মনে করি যে প্রতিটা মানুষের যে পার্সোনাল ইচ্ছা বা পার্সোনাল যেই মানে মানে কালেকশন রাখা, যেমন কেউ বাইক কালেকশন করে রাখে, কেউ গাড়ি কালেকশন করে রাখে, কেউ মোবাইল কালেকশন করে রাখে। এটা একটা পার্সোনাল হবি, শখ। এটা আমি আসলে কখনো নেগেটিভভাবে দেখি না। মানুষ বাঁচে কয়দিন? একটা মানুষ যে কয়দিন বাঁচবে, আমি মনে করি যে সে তার পছন্দ এবং তার ভালো লাগার জিনিসগুলোকে সে আঁকড়ে ধরে যদি রাখতে পারে, এটাই তো তার সবচেয়ে বড় সার্থকতা। রুবেল ভাইয়ের সাথে কোনো সময় দেখা হয়েছে? রুবেল ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হইছে, বাট ওরকমভাবে কথা হয় নাই। বিকজ দেখা গেছে যে রুবেল কি ভাই বলেছে? লাস্ট আপনার কাছ থেকে শুনতে চাই, কি বলেছে? আসলে ওইভাবে কথাই হয় নাই। রুবেল ভাই একটা সেটে ছিল, আমি দেখা গেছে আরেকটা সেটে ছিলাম। মানে জাস্ট ক্রসিং টু মুভমেন্টে দেখা গেছে যে তার সাথে আমার দেখা হইছে, চোখাচোখি হইছে। হয়তো কাজ একসাথে হয় নাই। আলেকজান্ডার ভাইয়ের সাথে আমার কাজ হইছে। আলেকজান্ডার ভাইয়ের আবার খুব ক্লোজ হচ্ছে রুবেল ভাই। তো আলেকজান্ডার ভাইয়ের কাছ থেকে আমি অনেক শুনছি রুবেল ভাইয়ের কথা। আলেকজান্ডার ভাই নিজেও রুবেল ভাইয়ের অনেক পছন্দ করে এবং তাদের তো বলা যায় যে জার্নিটাও কাছাকাছি টাইমের মধ্যে হইছে। তো আমি আলেকজান্ডার ভাইয়ের কাছ থেকে রুবেল ভাইয়ের কথা অনেক শুনছি। ইজ এ গ্রেট পারসন। তো যদি কখনো দেখা হয় তাহলে ওইভাবেই আমাদের হয়তো ইন ফিউচারে কাজও হতে পারে। যদি আপনার দেখা হয়, কি বলবেন? এমন কোন কথা আছে? যদি আপনার ধরেন আপনার কালকা পরশুদিনের ভিতরে আপনার সাথে দেখা করার ব্যবস্থা হয়, কি করবেন? আহ, অবশ্যই বলবো যে হ্যাঁ, কি বলবো, আমি তো আসলে ওনার রিয়েলি গ্রেট ফ্যান। আর আহ, একজন
ব্যক্তিত্বপূর্ণ মানুষই পারে আসলে তার আহ, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা তার জুনিয়র বা তার ইন্সপিরেশনদের কাছে পৌঁছানো। তা আমি তার কাছে এইটুকুই বলবো যে সে যদি কখনো যদি তার সাথে আমার কাজ হয় ভাইয়ের সাথে, তাহলে আমরা ইনশাল্লাহ একসাথে খুব ভালো কিছু করতে পারবো। সামনে কি নিয়ে ব্যস্ত? সামনে বেশ কিছু প্রজেক্টের কথাবার্তা চলতেছে। তো তার মধ্যে আমাদের বেশ কিছু ওয়েব সিরিজ এবং ৩ টা ফিল্মের কথাও চলতেছে। যার মধ্যে একটা হচ্ছে আমাদের ম্যাক দিদার ভাইয়ের 'ফোর্স' নামে একটা মুভি আসতেছে। ওইটাতে আমি এন্টি হিরো হিসেবে আছি এবং অ্যাকশন কোরিওগ্রাফি হিসেবে কাজ করতেছি। তাছাড়া সায়েম জাফর ইমামি, যার হাত ধরে আমি ইন্ডাস্ট্রিতে আসছি, সে ইউকেতে থাকে। তার একটা প্রজেক্ট আসতেছে, বিগ প্রজেক্ট ইনশাল্লাহ। মুভি লাইট একটু পরে আসতেছি।